ব্যান্ডেল শহরটির আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে ইতিহাস। হুগলি জেলার হুগলি নদীর তীরে ইতিহাস প্রসিদ্ধ এই শহরটির অবস্থান। ব্যান্ডেল কথাটি ফার্সি শব্দ বন্দর থেকে। এখানে একসাথে পাওয়া যায় মন্দির, মসজিদ ও গির্জা। একদিনের ট্যুরে কিভাবে ঘুরে দেখবেন এই শহরটিকে আসুন একবার দেখে নেওয়া যাক। ব্যান্ডেল ঘুরবার জন্য আপনি যদি শিয়ালদা লাইনে থাকেন তাহলে নৈহাটি নামুন। সেখান থেকে আপনারা ব্যান্ডেলগামী যে কোনো লোকাল ট্রেন ধরে হুগলিঘাট স্টেশনে নেমে পড়ুন এবং প্রথমে ইমামবাড়া দেখে আপনার সাইট সিইং শুরু করুন। অন্যদিকে যারা হাওড়া লাইনে থাকেন তারা ব্যান্ডেল স্টেশনে নেমে ব্যান্ডেল থেকেই আপনারা সাইট সিইং শুরু করুন। সেক্ষেত্রে ব্যান্ডেল চার্চ প্রথমে দেখে নিন, তারপরে অন্যান্য সাইট সিইংগুলো করে নিন। এর জন্য প্রতিটি স্পটেই আপনারা টোটো বা অটো পেয়ে যাবেন। চলে এলাম হুগলিঘাট স্টেশনে। হুগলিঘাট স্টেশন থেকে আপনারা হেঁটে অথবা টোটো করে চলে যেতে পারেন ইমামবাড়াতে। অপরূপ হুগলি ইমামবাড়াটি তৈরি হয়েছিল 1841 থেকে 1861 সাল পর্যন্ত, দীর্ঘ 20 বছর ধরে। মানবপ্রেমিক হাজি মোহাম্মদ মহসিন তার রেখে যাওয়া ফান্ড থেকে তৈরি হয়েছিল হুগলি ইমামবাড়া। বন্ধুরা, চলে এসেছি হুগলির অন্যতম একটা দর্শনীয় স্থান ইমামবাড়া। এই ইমামবাড়াটি 1841 সালে নির্মাণ কার্য শুরু হয় এবং দীর্ঘ 20 বছর পরে 1861 সালে এটি নির্মাণ কাজ শেষ হয়। ধর্মীয় রীতি, শিক্ষা, জনকল্যাণমূলক কাজের জন্য হাজি মোহাম্মদ মহসিন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে তার সম্পত্তিকে ওয়াকফ অর্থাৎ দেবোত্তর করেছিলেন, যা দিয়ে মহসিন ফান্ড গঠন করা হয়। এই ফান্ড থেকে ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়। এর মধ্যে অন্যতম হুগলি ইমামবাড়া, হুগলি মহসিন কলেজ, চট্টগ্রাম সরকারি মাদ্রাসা, রাজশাহী মাদ্রাসা, ঢাকা মহসিনিয়া মাদ্রাসা। হুগলি ইমামবাড়ার প্রধান আকর্ষণ এই ক্লক টাওয়ারটি। ঢোকার মেইন গেটের ঠিক উপরে দুটি টাওয়ারের মাঝখানে এই ক্লকটি প্রতিষ্ঠিত করা হয়েছে। প্রতিটি টাওয়ার প্রায় 150 ফুট করে উঁচু এবং চূড়ায় পৌঁছতে 152টি করে সিঁড়ি অতিক্রম করতে হয়। আমি যাচ্ছি ক্লক টাওয়ারের দিকে। এটা জেন্টসদের যাওয়ার রাস্তা, ওই পাশে আছে লেডিসদের জন্য। তো লেডিস জেন্টস একসাথে যাওয়ার ব্যবস্থা নেই, আলাদা আলাদা সিস্টেমে যেতে হয়। একশো 52টা সিঁড়ি পার করে আপনাকে উঠতে হবে এই ক্লক টাওয়ারে। তো আমি তো অর্ধেক রাস্তা এখনো আসিনি, খুব একটা অসুবিধা হবে না আশা করি। ক্লক টাওয়ারের কিছুটা যাবার পরেই চোখে পড়ল জুবিলি ব্রিজ এবং সম্প্রীতি ব্রিজ, যা নৈহাটিকে ব্যান্ডেলের সাথে কানেক্ট করেছে। ঘন্টা করে এই বৃহৎ ঘন্টাটি তার দেখবার জন্য, এই 1.5 ঘন্টা দেখবার জন্য আপনাকে 152টা সিঁড়ি ক্রস করে কিন্তু এই ওয়াচ টাওয়ারে উঠতে হবে। এই ঘড়িটির বিশেষত্ব হচ্ছে বিশালাকার 3টি ঘণ্টা, তার মধ্যে একটি বড়
অন্য দুটি তুলনামূলকভাবে সাইজে ছোট, কিন্তু এদের ওজন প্রায় কয়েক টন। এই ঘড়িটির দুটি ডায়াল রয়েছে, একটি ক্লক টাওয়ারের সামনে আর একটি ক্লক টাওয়ারের ভিতরের দিকে। অর্থাৎ একটি মেশিন দ্বারা দুটি ডায়াল একসাথে অপারেট করছে। ছোট ঘন্টাগুলি 15 মিনিট ইন্টারভ্যালে বাজে এবং বড় ঘন্টাটি 1 ঘন্টার ইন্টারভ্যালে বাজে। ঘড়িটিকে প্রতি সপ্তাহে একবার করে দম দিতে হয়। এর জন্য প্রয়োজন হয় 20 কেজি ওজনের একটি চাবি। এই চাবিটি অপারেট করবার জন্য 2 জন কর্মীর প্রয়োজন হয়। ক্লক টাওয়ারের একেবারে চূড়ায় উঠলে আপনারা হুগলি নদী এবং ইমামবাড়াটিকেও খুব সুন্দরভাবে দেখতে পাবেন। ভিতরে রয়েছে একটি প্রার্থনা ঘর। এই প্রার্থনা ঘরের মধ্যে আপনারা দেখতে পাবেন পবিত্র কোরআনের বিভিন্ন বাণী দেয়ালে খচিত রয়েছে। এছাড়াও প্রার্থনা হলটি মার্বেলে মোড়া রয়েছে, মোমবাতি এবং ঝুলন্ত লণ্ঠন দিয়ে সুসজ্জিত। এদিকে রয়েছে সূর্য ঘড়িটি, চলুন দেখে আসি। এটি সেই সূর্য ঘড়ি। এটির সাহায্যে সঠিক সময় এখনও নির্ধারণ সম্ভব হয়, কিন্তু আজ সূর্যালোক যথেষ্ট পরিমাণে না থাকায় এটি বোঝানো সম্ভব হচ্ছে না। আপনারা আসলে ইমামবাড়ার এই পিছনের দিকে নদীর পাড়ে এই ঘড়িটিকে অবশ্যই একবার দেখে যাবেন। হাতে সময় থাকলে এখানে আপনারা নৌকো বিহারও করতে পারেন। 200 থেকে 300 টাকা খরচ হবে। এরপর টোটো ধরে চলে আসুন ব্যান্ডেল চার্চে। 20 টাকা করে জনপ্রতি ভাড়া নেবে। এই চার্চটি পশ্চিমবঙ্গের একটি পর্তুগিজ উপনিবেশের মেমোরিয়াল হিসেবে দেখা হয়। আমি রয়েছি এখন ব্যাসিলিকা অব দ্য হোলি রোজারি, যা ব্যান্ডেল চার্চ নামে পরিচিত। আজ 23শে ডিসেম্বর, আর দুদিন পরে বড়দিন। সেই জন্য এই চত্বরে কিন্তু সাজো সাজো রব। বহু মানুষ এই ছুটির মরশুমে বেরিয়ে পড়েছেন। এটি পশ্চিমবঙ্গের সবথেকে পুরনো একটি চার্চ। এখানে প্রভু যিশুর জীবনে ঘটা বহু ঘটনা প্রদর্শন করা হয়েছে।
চার্চটি 1599 সালে প্রতিষ্ঠিত হয়। 1632 সালে মুর আক্রমণে চার্চটি ভস্মীভূত হয়ে যায়। পরে 1660 খ্রিস্টাব্দে এই নতুন চার্চটি নির্মিত হয়। চার্চটির ভিতরে ঢুকে আপনারা সিঁড়ি দিয়ে চার্চের উপর পর্যন্ত যেতে পারেন। এই চার্চটি মেরি মাতার প্রতি উৎসর্গীকৃত। এই চার্চটির সামনে রয়েছে একটি সমাধি ক্ষেত্র। বড়দিন উপলক্ষে চার্চটিকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। সমাধি ক্ষেত্রটি ঘুরে আপনারা চার্চের প্রার্থনা হলে প্রবেশ করুন। প্রার্থনা হলের মধ্যে ক্যামেরা কোনোভাবেই অ্যালাউড না, তাই জন্য ভেতরের ছবি আপনাদের দেখানো সম্ভব হলো না। ব্যান্ডেল চার্চের পাশেই অনেক হোটেল রয়েছে, সেখান থেকে লাঞ্চ সেরে নিয়ে আপনারা পরের গন্তব্যে এগিয়ে চলুন। এরপরে চলে আসুন হংসেশ্বরী কালীমাতার মন্দির। ব্যান্ডেল চার্চ থেকে অটো করে বা টোটো করে আপনারা চলে আসতে পারেন হংসেশ্বরী কালীমাতার মন্দিরে। 50 থেকে 60 টাকা মাথাপিছু খরচ পড়বে। এই মন্দিরটি রাজা নরসিংহদেব 1799 খ্রিস্টাব্দে নির্মাণ কার্য শুরু করেন। আমি রয়েছি এখন হংসেশ্বরী মন্দিরের সামনে। আপনারা ব্যান্ডেল চার্চ ঘুরে সেখান থেকে টোটো ধরে হংসেশ্বরী মন্দির চলে আসতে পারেন। পিছনে দেখতে পাচ্ছেন কয়েকশো বছরের পুরনো হংসেশ্বরী মন্দির। তার পাশেই রয়েছে, আমার ডান দিকে রয়েছে বাসুদেব মন্দির। টেরাকোটা, পুরোপুরি টেরাকোটার কাজে তৈরি এই বাসুদেব মন্দির। এই বাসুদেব মন্দিরটি প্রায় 350 বছরের বেশি পুরনো। এটি হুগলির বাঁশবিড়িয়াতে অবস্থিত। আপনারা চাইলে ব্যান্ডেল থেকে বাঁশবিড়িয়া স্টেশনে নেমেও টোটো ধরে চলে আসতে পারেন। এবং তার মৃত্যুর পর 1814 খ্রিস্টাব্দে তার বিধবা পত্নী রানী শঙ্করী মন্দিরের নির্মাণ কার্য সম্পন্ন করে। এই হংসেশ্বরী মন্দিরে এসে আপনারা পুজো দিতে পারেন। বাইরে পুজোর সমস্ত সামগ্রী পাওয়া যায়। জুতো বাইরে খুলে রেখে আসতে হয়, 2 টাকা করে নেয়। জুতোর আলাদা আলাদা জায়গা রয়েছে। হংসেশ্বরী দেবী ছিলেন রাজা নরসিংহদেবের মা। তার নাম অনুসারেই এই মন্দিরটির নামকরণ করা হয়েছে। এই মন্দিরের 13টি রত্ন ও মিনার প্রতিটি প্রস্ফুটিত পদ্মের ন্যায় নির্মিত। এই মন্দিরের পাশেই রয়েছে টেরাকোটা নির্মিত অনন্ত বাসুদেবের মন্দির। দুটি মন্দিরই ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ দ্বারা সংরক্ষিত। মাতা হংসেশ্বরী দেবীর মন্দিরে নিত্য পূজা পাঠের ব্যবস্থা আছে। ভক্তজন প্রতিদিন মাতাকে ভোগ নিবেদন করতে পারেন। দ্বীপ প্রহরে মন্দিরের গর্ভগৃহ বন্ধ থাকে। বেলা 2:30তে পুনরায় গর্ভগৃহ খুলে দেওয়া হয়। মাতৃ প্রতিমা দর্শন করা যায় এবং মায়ের কাছে পুজো নিবেদন করা যায়। এরপরের গন্তব্য লাহিড়ী বাবার আশ্রম। হংসেশ্বরী মন্দির থেকে আপনারা টোটো পেয়ে যাবেন। টোটো নিয়ে চলে যান লাহিড়ী বাবার আশ্রমে। জনপ্রতি 40 থেকে 50 টাকা ভাড়া পড়বে। এটির স্থাপত্য এবং এর প্রাকৃতিক পরিবেশ এটিকে অনন্য করে তুলেছে। কলকাতার উপকণ্ঠে প্রায় নাগালের মধ্যেই অবস্থিত যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীর দর্শনে
নির্মিত হয়েছে, যা দেশে বিদেশে মানুষের কাছে লাহিড়ী বাবার আশ্রম নামে পরিচিত। ঘন সবুজের মাঝখানে অবস্থিত এই বিশাল আশ্রমটি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত। এখানে কোনো প্রবেশ মূল্য নেই। এই আশ্রমের মধ্যে প্রধান মন্দির ছাড়াও আছে অসংখ্য মন্দির, যেমন নারায়ণ মন্দির, জগদ্ধাত্রী মন্দির, লোকনাথ মন্দির, কালী মন্দির, শ্রীরাম মন্দির। এছাড়াও রয়েছে খ্রিস্টান এবং ইসলাম ধর্মাবলম্বীদের জন্য সমান সম্মানের আলাদা আলাদা প্রার্থনা স্থান। আমি রয়েছে এখন লাহিড়ী বাবার আশ্রমে। এই আশ্রম চত্বরে সন্ধেবেলা কিন্তু অপরূপ একটা আলোর খেলা চলে। 2003 সালে এই আশ্রমটি শুরু হয়। আজ এর স্থাপত্য ও নান্দনিক সৌন্দর্য অতুলনীয়। মন্দিরের স্থাপত্য রাজস্থানী দক্ষিণ ভারতীয় মন্দিরের স্থাপত্যের একটি চমৎকার মিশ্রণে মুগ্ধ করে সমস্ত দর্শনার্থীকে। রাতের আলোকসজ্জায় মন্দিরটি এক মায়াবী রূপে আমাদের সামনে প্রকট হয়। সমগ্র মন্দিরটি মানবদেহের আদলে নির্মিত, যা অনেকে মনে করেন যোগের গুপ্ত নীতি এর মধ্যে লুকিয়ে আছে। মন্দিরটি সকাল 10টায় খোলে এবং 12টায় বন্ধ হয়ে যায়। আবার বিকেল 4টের সময় এটি খোলা হয়। মেইন মন্দিরের ভিতরে রয়েছে জগন্নাথ দেবের মন্দির, রয়েছে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের মূর্তি, আশ্রমটিতে কোনো প্রবেশ মূল্য নেই, কিন্তু জুতো রাখবার জন্য 2 টাকা করে পার হেড আপনাকে দিতে হবে। আশ্রমের বাইরেই রয়েছে বিভিন্ন খাবারের স্টল, স্ন্যাক্স, কফি, চা, বিভিন্ন রকম সন্ধেবেলার জলখাবার খেয়ে আপনারা